ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষের অস্তিত্ব নেই। শুধু খাওয়ার টেবিলের নিচে মেঝেতে লুটিয়ে আছে কমলা। তার গলাটা আড়াআড়িভাবে কাটা, কেউ নৃশংসভাবে ছুরি চালিয়ে দিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে নিচে। আজকের গল্পটি 10ই ডিসেম্বর 2023-এ আনন্দবাজার পত্রিকার আরও আনন্দ নামক বেঙ্গলি কালচার গ্রুপে প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যের একমুঠো রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার ক্রিয়েটিভিটি। আপনাদের জন্য আজকের গল্প নির্মাল্য সেনগুপ্তের লেখা পর্দার আড়ালে। আজকের গল্প পাঠে ও অবনীশবাবুর চরিত্রে আমি মৃন্ময়, গল্পের সূত্রধার ও জয়ন্ত বিশ্বাসের চরিত্রে অভি। শুরু হচ্ছে পর্দার আড়ালে। সময়টা ছিল শনিবার। সন্ধে 8টা বাজতে মিনিট 5 বাকি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি কফির কাপটা নিয়ে টিভির সামনের সোফায় আরাম করে হেলান দিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ। কফির কাপে আলতো আলতো চুমুক, সিগারেটে মৃদু টান, বৃষ্টির গন্ধ আর সামনে ক্রিকেট। একেই বলে ছুটির আমেজ। হঠাৎ ডোরবেলের আওয়াজ এলো। প্রচণ্ড বিরক্ত হলাম। এই মুহূর্তে কাউকে চাই না আমি। সারা সপ্তাহের হুজ্জুতির পর 2 দিন সম্পূর্ণ একা কাটানোই পছন্দ। চোখে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে একরাশ ভ্রুকুটি নিয়ে দরজা খুললাম। সামনে একটি মোটা ভদ্রলোক, মাথায় এলোমেলো কাঁচা পাকা চুল, সাদা শার্টের ডানা চুপচুপে ভেজা। ভেজা কালো ছাতাটা ঝাড়তে ঝাড়তে বললেন, আপনি গোয়েন্দা অবনীশ সরকার তো? আমি গম্ভীর গলায় বললাম, দরজায় তো তাই লেখা আছে। তবে আমি কোনো গোয়েন্দা টোয়েন্দা নয় মশাই, সাধারণ মানুষ। ব্যাংকে চাকরি করি। কোনো ভুল হয়েছে আপনার। ভদ্রলোক কিন্তু মোটেই ঘাবড়ালেন না। একগাল হেসে বললেন, বিক্রমবাবু বলেছিলেন বটে আপনি নিজেকে গোয়েন্দা বলা পছন্দ করেন না, কিন্তু মশাই লোকাল সাহায্য তো অনেক করলেন। বিদেশি বলে তাড়িয়ে দেবেন না। মুশকিল না থাকলে কি এই ঝড় জলের রাতে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ ছেড়ে আসি? রাগে গা জ্বলছিল আমার। বহুবার বেহালা থানার ওসি বিক্রম বড়াইকে আমি বলেছি শনি রবিবার কোনো মক্কেল পাঠাবেন না, আমি ছুটিতে থাকি। সেই এক কাজ। ভাবলাম একটা ফোন করে ঝাড়ি ভদ্রলোকটাকে। দরজায় দাঁড়ানো লোকটা যেন আমার মনের কথা পড়ে নিয়ে বললেন, উনি বলেছিলেন যে আজ আপনার ছুটির দিন, কিন্তু ঝামেলাটা এতই বেড়ে চলেছে দিনকে দিন যে সামলানো দায়। তাই আজই চলে এলাম। আমি দরজা ছেড়ে ওকে ভিতরে আসার ইঙ্গিত দিয়ে বললাম, তা আপনার পরিচয়টা জানতে পারি? বিলক্ষণ। ভদ্রলোক দরজার পাশে ছাতাটা দাঁড় করিয়ে দিয়ে বললেন, আমি দমদম গোড়াবাজার থানার ওসি, নাম জয়ন্ত বিশ্বাস। আমাদের থানা পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে পড়ে। আমি জয়ন্তবাবুর জন্য একটা চেয়ার টেনে দিয়ে বললাম, আপনি খুব ভিজে গিয়েছেন, একটা টাওয়েল নিয়ে আসি? না না, আপনি একদম ব্যস্ত হবেন না। বর্ষার প্রথম বৃষ্টি, ভিজে ভারী মজা পেলাম। আর পুলিশের কি রোদ আর কি জল। যাই হোক, এবার কাজের কোথায় আসি। আমি করুণ চোখে টিভির দিকে তাকালাম। সচিন একটা 6 মেরেছে। টিভিটা মিউট করে জয়ন্তবাবুর মুখোমুখি চেয়ারটাতে বসে বললাম, হ্যাঁ, শুরু করুন। ঘটনাটা বেশ চেনা লাগবে আপনার। বহু ভূতের গল্পে পড়ে থাকবেন আপনি। হানাবাড়ির গল্প নিশ্চয়ই শুনেছেন বহু। এই গল্পটাও একটা বাড়িকে কেন্দ্র করে।
জায়গাটার নাম কুমোরপাড়া, গোরাবাজার থানা থেকে 1.5 কিলোমিটার দূরত্বে। শহুরে এলাকা থেকে বেশ খানিকটা ভিতর দিকে। ফাঁকা জায়গা, কয়েকটা আদ্যিকালের পুরনো বাড়ি, একটা চার্চ, তাতে হাতে গোনা কিছু লোক আসে, একটা মেয়েদের স্কুল, একটা পরিত্যক্ত কারখানা যা বহু যুগ আগে বন্ধ হয়ে গিয়েছে। আগেকার সমস্ত লোহার যন্ত্রপাতি ইত্যাদি থাকায় কয়েকজন চৌকিদার বহাল থাকে। তারই গায়ে লাগানো একটা বাড়ি। বাড়ির মালিকের নাম অনাদিশঙ্কর রায়। ভদ্রলোক থাকতেন বেঙ্গালুরুতে। ওর ছেলে বিমল রায়। বাবা মারা যাওয়ার পর বেঙ্গালুরুর বাড়ি বিক্রি করে সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে উঠল গোরাবাজারের পৈতৃক বাড়িতে। বউয়ের নাম কমলা। ভারী মিষ্টি মেয়ে সে, ঘরে কাজকর্মে নিপুণা। সে একাই বাড়িটাকে বসবাসযোগ্য করে তুলল। এদিকে বিমল বেকার, বিএ পাশ করা ছেলে, বাবার টাকায় বিয়ে করে চলে এসেছে কলকাতায়। হাতে পুঁজি বলতে বাড়ি বিক্রির টাকা, তাতে আর কদিন যাবে। বিমল উঠে পড়ে লাগলো চাকরি খোঁজার ধান্দায়। রোজই সকাল সকাল বেরিয়ে যায় চাকরির খোঁজে। সন্ধেবেলা বিমর্ষ হয়ে বাড়ি ফেরে। কমলা সারাদিন একা একা কাটায়। প্রতিবেশী 2-1 জনের সঙ্গে তার ভাব হয়েছে, যদিও তাদের সংখ্যা খুবই কম। এই সময়ে ঘটল মুশকিল। এক ছোকরা সেলসম্যান কমলার বাড়িতে জিনিস বিক্রি করতে এসে তার ভরা যৌবন দেখে পড়ে গেল তার প্রেমে। কমলার বয়স অল্প, এই 20 কি 21 হবে। যুবকটিও বেশ সুপুরুষ, যাকে বলে হিরো টাইপের দেখতে। কমলা যুবকের প্রেমে ধরা দিল কিনা জানা নেই, তবে আশেপাশের লোকজন প্রায়শই ছেলেটিকে বিমলের বাড়ির চারপাশে ঘুরঘুর করতে দেখল। সবার ধারণা হলো কমলার অবৈধ প্রেম একদম মাখো মাখো। এতদূর অবধি ঠিকই ছিল। মুশকিল বাঁধল যখন বিমলের কানে পৌঁছলো খবরটা। চাকরির খোঁজ উঠল মাথায়। বাড়িতে তুমুল ঝামেলা শুরু করলো বিমল। রোজ চিৎকারে লোকজনের কান পাতা দায়। কমলা দেখতে মিষ্টি এবং শান্তশিষ্ট হলে কি হবে, গোলার জোর কম নয়। ঘটনাটা ঘটল যেদিন এক সন্ধেই আবার ছেলেটি এলো বিমলের বাড়িতে। বিমল তখন বাড়িতে উপস্থিত। পাড়ার একটি অল্প বয়সী ছেলের ব্যাপারটা চোখে পড়তেই সে ছুটল পাড়ার লোককে খবর দিতে। পাড়ার লোক বুঝলো একটা রক্তারক্তি কাণ্ড ঘটতে চলেছে এবার। ঘণ্টাখানেক পর বেশ কয়েকজন লোক এসে ভিড় করলো বিমলের বাড়ির সামনে। সেদিন কিন্তু অন্যরকম ছিল। কোনো চিৎকার চেঁচামেচি নেই, শান্ত পরিবেশ। নিজেদের মধ্যে অনেক গুঞ্জন করার পর একজন সাহস করে হাঁক দিল বিমলকে। কোনো উত্তর এলো না। এরপর একজন গিয়ে কোড়া নাড়ল। দেখা গেল দরজা খোলা। এবার সবাই মিলে ঘরে ঢুকতেই চক্ষু ছানাবোড়া। ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষের অস্তিত্ব নেই। শুধু খাওয়ার টেবিলের নিচে মেঝেতে লুটিয়ে আছে কমলা। তার গলাটা আড়াআড়িভাবে কাটা, কেউ নৃশংসভাবে ছুরি চালিয়ে দিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। কেউ একজন পুলিশকে খবর দিল। আমরা গেলাম, লোকজনকে ভর্ৎসনা করলাম ঝামেলার সূচনায় আমাদের খবর না দেওয়ার জন্য। বডি পোস্টমর্টমে গেল। ক্লিন কেস অফ মার্ডার। ওয়েপন ঘরে সবজি কাটার ছুরি। আসবাবপত্র থেকে জোগাড় করা ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে বোঝা গেল ছুরিতে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট বিমলের। বলাই বাহুল্য সেই খুন করে ফেরার হয়েছে। ঘরে বিমলের কোনো ছবি ছিল না। প্রতিবেশীদের কথা শুনেই বিমল ও সেই প্রণয়ী যুবকের স্কেচ বানানো। বিমল কমলার সমস্ত গল্পও তাদের কাছ থেকেই শোনা। আমরা বেঙ্গালুরুতেও খবর নিয়ে দেখেছি। বিমলের স্কেচ সেখানেও পাঠানো হয়েছে, কিন্তু কিছুই হদিশ পাওয়া যায়নি। জয়ন্তবাবু থামলেন। আমি এতক্ষণে কোনো নতুনত্ব খুঁজে পাইনি কেসে। সেই দাম্পত্য কলহ থেকে অপরাধ। তবুও
পুলিশের ওসি, তাই ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম, চা খাবেন মশাই? জয়ন্তবাবু মাথা নেড়ে বললেন, এখানেই যদি ব্যাপারটা মিটে যেত তাহলে ঠিক ছিল। একদিন না একদিন বিমল ধরা পড়তো ঠিকই, কিন্তু গন্ডগোলটা শুরু হলো মাসখানেকের পর। আমি জিজ্ঞাসা করলাম, গন্ডগোল? কি গন্ডগোল? জয়ন্তবাবু বললেন, পুলিশ গোটা বাড়িটাকে সিল করে দিয়ে চলে যায়, ইলেকট্রিকের লাইনও কেটে দেওয়া হয়। কিন্তু মাসখানেকের পর সন্ধে 8টায় হঠাৎ দেখা গেল কমলার ঘরে আলো জ্বলছে, বিজলির আলো। কয়েক মুহূর্ত জ্বলার পরই বন্ধ হয়ে গেল। দু একজন ব্যাপারটা দেখে ভাবলো চোরটোর বোধ হয়। যেই বাড়ির দিকে এগিয়েছে, আমি এতক্ষণে একটু ইন্টারেস্ট পেয়েছি। জিজ্ঞাসা করলাম, থামলেন কেন? তারপর? বাড়ির সামনে আসতেই কোনো অশরীরী প্রেতাত্মা হা হা করে চেঁচিয়ে উঠল। দুজনের একজন তো সেখানেই ভিড়মি খেল, অপরজন ছুটে প্রাণ বাঁচালো নিজের। এর কিছুদিন পর আবার একই ঘটনা। এবার হাসি নয়, কোনো মহিলার ইনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ পাওয়া গেল। সে কি করুণ সুর! এর কিছুদিন পর ঝগড়ার আওয়াজ, ঠিক যেন বিমল আর কমলা ঝগড়া করছে। চারদিকে লোকজনের মধ্যে শুরু হলো প্যানিক। দু একজন পাড়া ছেড়ে পালালো, ওঝা ডাকা হলো, সাধু এলো। সবাই সেই চিৎকার শুনে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচে। খবর গেল পুলিশের কানে। প্রথমে আমি দুজন কনস্টেবল মোতায়েন করলাম। 3 দিনের মাথায় তারা পালিয়ে এসে বলল, চাকরি চলে যায় তো ভি আচ্ছা। পেদনির হাতে প্রাণ খোয়াতে তারা মোটেই রাজি নয়। আমি অনেক ধমকালাম, কাজ দিল না। কেউ রাজি নয় সেখানে যেতে। এদিকে উপর মহল অবধি খবর যেতে বাকি। অগত্যা ঠিক করলাম অনেক হয়েছে, একাই যাব আমি। গেলাম। ভিতরে বিদ্যুতের ছিটে ফোঁটাও নেই। আমি ব্যাটারির হারিকেন নিয়ে গিয়েছিলাম, তাই জ্বালালাম দুটো। পাড়ার কয়েকটা উৎসুক মুখ আমাকে দেখে সাহস করে ইতিউতি ঘুরছিল। তাদের ভাগালাম প্রথমেই। ভূত আসলে আসুক, আমি একাই সামলে নেব। বসে আছি তো বসেই আছি। হাই উঠছে, ঘড়িতে দেখি প্রায় 9টা। বাড়িতেও ফিরতে হবে। ভূত বাবাজির নামগন্ধ নেই। হঠাৎ একটা আওয়াজ কানে এলো, খুব ক্ষীণ, কিন্তু ঘরের ভিতরে নয়, পিছন দিকে উঠোন থেকে। চুপি চুপি এগোলাম সেদিকে। উঠোনের পর উঁচু পাঁচিল, তারপর পরিত্যক্ত কারখানা। হাতে ছিল 4 ব্যাটারির টর্চ। চারদিকে দেখলাম কেউ নেই। হঠাৎ কানের পাশে নিঃশ্বাস ফেলার শব্দ এলো, সঙ্গে একটা মেয়েলি হাসি। চমকে উঠে ঘুরে টর্চ ফেলতেই আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দেখি একটা ভয়াবহ নারী মূর্তি, গলা দিয়ে ভেসে যাচ্ছে রক্ত, চোখ উল্টে বাইরে বেরিয়ে এসেছে, সারা মুখ সাদাটে, ঠোঁটের দুপাশ থেকে কান পর্যন্ত চেরা। আমি চিৎকার করতে যাওয়ার আগেই মাথার পিছনে একটা জোরালো আঘাত খেলাম। ব্যাস, শেষ। চারদিকে অন্ধকার। যখন চোখ মেলেছি দেখি উঠোনে শুয়ে আছি, সূর্যের আলো চোখে পড়ছে, মাথায় গায়ে হাতে অসহ্য যন্ত্রণা। সেই পালিয়ে এসে তোমার দ্বারস্থ হয়েছি। তোমার নাম শুনেছি অনেক, এবার আমাকে বাঁচাও। আমি কিছুক্ষণ ভাবলাম, গালে হাত দিয়ে। টিভির দিকে তাকিয়ে দেখলাম ইন্ডিয়ার ব্যাটিং শেষ। রিমোট টিপে টিভিটা বন্ধ করে বললাম, আপনি যে সেখানে যাচ্ছেন এই খবরটা কে কে জানতো? জয়ন্তবাবু মাথা নেড়ে বললেন, কেউ নয়, আমি ইচ্ছে করেই জানাইনি কাউকে। আমি মাথা নেড়ে বললাম, একটা কথা মাথায় আসছে না জয়ন্তবাবু, যদি ভূতই হয় তবে সে হবে কমলার ভূত, যাকে আপনি টর্চের আলোয় দেখেছিলেন। অর্থাৎ
যে ছিল আপনার সামনে, কিন্তু মাথায় চোট খেলেন পিছন দিক থেকে। ভূতেই যদি ঘা দিত তবে সামনে থেকেই দিত। হাত ঘুরিয়ে পিছন দিয়ে আঘাত দেওয়ার কোনো ভুতুড়ে লজিকও তো দেখছি না আমি। জয়ন্তবাবু চোখ বড় বড় করে বললেন, এটা তো ভাবিনি আমি। তাহলে কে মারলো আমায়? তবে কি? আমি হেসে বললাম, তবে আর কিছুই নয় জয়ন্তবাবু, একটা কোড়া দুর্বৃত্ত চক্রের কার্যসিদ্ধি হচ্ছে ওই বাড়িতে, যার কিছুটা আমি ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছি। এখন একটাই কাজ, ওই বাড়িতে আমার যাওয়া, কিন্তু ঢাকঢোল পিটিয়ে নয়, একদম চুপিসারে যেতে হবে সেখানে, শুধু আপনি আর আমি। আর ভয় পাবেন না, ভূতে আমার কিচ্ছু করতে পারবে না। অমন ঢের ভূতের বীজ ঝেড়েছি আমি। জয়ন্তবাবু হেসে বললেন, ওই জন্যই তো আপনার কাছে আসা। আপনার চর্চা বহু শুনেছি আমি। আপনি নির্ভীক, বুদ্ধিমান। শুধু আপনিই পারবেন এই কেস উদ্ধার করতে। কিছু করুন অবনীশবাবু। এরকম উৎকট রহস্য আমার পুলিশ জীবনে প্রথম। এ সমাধান না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমি হাত তুলে ওকে থামিয়ে বললাম, প্যানিক করবেন না মশাই, আমার উইকেন্ডটা বরবাদ হলো এই আর কি। যাই হোক, কাল বিকেল 5টায় আমি দমদম পৌঁছাবো, তবে থানা নয়। এমন কোথাও একটা বলুন যেখানে বাজার থাকবে, জিনিসপত্র কেনা যাবে। তারপর সূর্যি ডুবলে যাবো সেই বাড়িতে। জয়ন্তবাবু একটু ভেবে বললেন, তাহলে আপনি প্রথমে নাগের বাজারে আসুন, সেখানেই দেখা করি। তারপর অটো ধরে চলে যাব গন্তব্যস্থলে। রাত 9:30, বৃষ্টি থেমে গিয়েছে। জয়ন্তবাবু বিদায় নিলেন। আমি একটা সিগারেট ধরিয়ে টিভি চালিয়ে দরজার দিকে তাকাতেই দেখলাম ভদ্রলোক ছাতাটা ফেলে গিয়েছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন থ্রিলার ক্রিয়েটিভিটি চ্যানেলের বিশেষ নিবেদন পর্দার আড়ালে গল্পটির প্রথম পর্ব। গল্পের লেখককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে। এই গল্পের পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ জানাই। শেষ হলো আজকের পর্ব।